আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতহু মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারত থেকে আসা দুজনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস শনাক্ত, মিল পাওয়া গেছে আরও 4 জনের দেহে। নিষেধাজ্ঞার পরও শিমুলিয়া বাংলাবাজার ও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে চলছে ফেরি, নদী পাড়ি দিচ্ছেন হাজারো মানুষ। দূরপাল্লার বাস চালুর দাবি পরিবহন মালিক শ্রমিক নেতাদের, অযৌক্তিকভাবে বন্ধ রাখা হয়েছে বললেন শাহজাহান খান। এবং সোহরাওয়ার্দী উদ্যানে 1000 গাছ লাগাবে সরকার, হচ্ছে না কোনো খাবারের দোকান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশে ভারতীয় ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যশোরে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত দুজনের মধ্যে মিলেছে এই ভাইরাস। এছাড়া আরও 4 জনের মধ্যে এই ভাইরাসের সাদৃশ্য পাওয়া গেছে। এদিকে সবশেষ 24 ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন 45 জন। যশোর প্রতিনিধি শাহনারা বেগমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা 8 বাংলাদেশি যাত্রীর শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছিল গত মাসের শেষের দিকে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে করা পরীক্ষায় জানা যায়, তাদের মধ্যে 6 জনের শরীরে ভারতীয় ভেরিয়েন্টের করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। আমাদের যে 2 জন, তাদের একজনের বয়স 40 আর একজনের বয়স 16, সুতরাং কম বয়সীদের মধ্যেও একটি সংক্রমণের সম্ভাবনা আছে। পরবর্তীতে একই ব্যক্তিদের নমুনা পরীক্ষা করে আইইডিসিআর। জানা যায়, ভারতীয় ভেরিয়েন্টের করোনার সাথে শতভাগ মিল পাওয়া গেছে 2 জনের শরীরে, আর 4 জনের নমুনার সাথেও এই ভাইরাসের মিল রয়েছে। যেই 6টির মধ্যে আসলে 4টি খুব ক্লোজ ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের মধ্যে, আর 2টি কনফার্ম। এবং যশোর বিজ্ঞান প্রযুক্তিও বিশ্ববিদ্যালয়, তারাও একই রকম রেজাল্ট পেয়েছে। ডাবল ভ্যারিয়েন্ট বা ট্রিপল ভ্যারিয়েন্ট, এগুলো তো হোল জেনোম সিকোয়েন্সিং না হলে এটা বলা যাবে না। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় পালিয়ে যাওয়া 8 যাত্রীরও নমুনা পরীক্ষা করা হয়েছে, তবে তাদের শরীরে ভারতীয় ধরন শনাক্ত হয়নি। স্বাস্থ্যবিধি না মানার অনীহায় ভাইরাসের নতুন ধরন নিয়ে উদ্বেগ জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। এই ভ্যারিয়েন্টের ট্রান্সমিশন বা সংক্রমণ ক্ষমতাটা অনেক বেশি। যারা তাদের সংস্পর্শে এসেছিল এরকম বা তাদের উপসর্গ আছে কিনা, সেই সব বিষয় নিয়ে এটা পরবর্তীতে বাড়তে পারে যদি আমরা না সতর্ক হই। এখন আসলে আমাদের খুবই হাই টাইম বলবো যে সবগুলো সতর্কতা মেনে চলা। এদিকে দেশে কমছে করোনার মৃত্যু ও শনাক্তের হার। গত 1 সপ্তাহের ব্যবধানে মৃত্যুর হার কমেছে 34% এবং শনাক্ত 36.52%। এখন যারা বাড়ি যাচ্ছে তাদের ভাবতে হবে যে সে শুধু আনন্দ করবার জন্যই বাড়িতে যাচ্ছে না, সে একটা ঝুঁকি হয়ে যাচ্ছে যে তার বাড়িতে যে মা আছে বা আত্মীয় স্বজন আছে তাদেরকে সে ইনফেক্টেড করতে পারে। একদিনে 14,703টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে 1,285 জন। শনাক্তের হার 8.74%। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নিষেধাজ্ঞার পরও শিমুলিয়া বাংলাবাজার ও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে চলছে ফেরি। জরুরি যানবাহন পারাবারের সাথে নদী পাড়ি দিচ্ছেন হাজারো যাত্রী। প্রায় সারাদিনই 2 ঘাটেই ছিল ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। শিমুলিয়া ঘাট থেকে কয়েক ঘন্টার ব্যবধানে 3টি ফেরি ছাড়লেও আটকা পড়ে কয়েকশো ট্রাক ও পিকআপ ভ্যান। রিপোর্ট করছেন আদিন সজীব। যতই স্বাস্থ্য ঝুঁকি আর বিধিনিষেধ থাকুক, যাত্রাপথে হোক যত কষ্ট, তবু গ্রামে যেতেই হবে ঈদ করতে। যান চলাচলে সরকারের কড়াকড়ি উপেক্ষা করে বিভিন্নভাবে এই মানুষগুলো দূর দূরান্ত থেকে আসেন মুন্সিগঞ্জের মাওয়াঘাটে। ছেলে বুড়ো নারী শিশু সবাই একরকম যুদ্ধ করে ওঠেন ফেরিতে। পা ফেলার জায়গা না পেয়ে পন্টুনে পড়ে যান অনেকেই, পদদলিত হন কেউ কেউ, তারপরেও ফিরতে হবে বাড়ি। এই যে আজকে কত মানুষের বিপর্যয়, কাদের জন্য? সরকারের এক ডিসিশন, কালকে রাত 12টার সময় যদি অ্যানাউন্সমেন্ট করে ফেরি বন্ধ, কে রাত 12টার সময় টিভি খুলে বসবে? সকাল 5টা থেকে
এখনো পর্যন্ত সমস্ত মানুষগুলোর বসায় রাখা এখন 4টা ফেরি একসাথে ছাড়তেছে, এটার মানেটা কি? হুড়োহুড়ি করে ফেরিতে উঠতে গিয়ে অনেকে ব্যাগ ভর্তি জামা কাপড়ও ফেলে যান ঘাটে। এ সময় অসংখ্য জুতা স্যান্ডেলও পড়ে থাকতে দেখা যায় ঘাটের পন্টুনে। হাজার হাজার ঘরমুখো মানুষ ঠাসাঠাসি করে এভাবেই পার হচ্ছেন নদী। মুরগি রাখা গেছে, ব্যাগ ঠিক গেছে, যে দুধ, চা পাতা, চিনি। আমরা জানি ফেরি চলে, তারপরে যে সে শুধু শুধু এই যে আমাকে হরানি করাইতেছে, আমরা এরকম ধৈর্য ধরার মতো আমাকে আমরা রোজা থেকে আমরা অনেক হয়ে যেতেছি। রৌদের তাপে মুরব্বীরা চেয়ার আছে, তারপর অ্যাম্বুলেন্স আসছে, এগুলো যে ফিরাই দিতেছে, এগুলো ঠিক না। করোনার ঝুঁকি থাকার পরেও সব বাধা উপেক্ষা করে শুক্রবার মানুষ ফেরিতে গাদাগাদি করে গ্রামে ফিরেন। এ অবস্থায় দিনে ফেরি চলাচল বন্ধ করা হয়, তবুও ভোর থেকে হাজার হাজার মানুষ ঘাটে আসেন নানা অনিশ্চয়তা নিয়েই। ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ লোক আছে, আমাদের অনেক সমস্যা হইতে আছে। মাঝপথে শুনতেছি যে ফেরিও চলে না, কোনো ট্রলারও চলে না, পারাপারের কোনো ব্যবস্থাই নাই। ফেরি চলাচল বিলম্ব হওয়ায় ঘাট থেকে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে 4 শতাধিক ট্রাক, পিকআপ ভ্যানের জট দেখা যায়। এ সময় আটকে পড়ে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও। এমন বেসামাল পরিস্থিতিতে এদিন দুপুর পর্যন্ত 3টি ফেরি ছাড়তে বাধ্য হয় কর্তৃপক্ষ। কেউ জুতা ফেলে উঠেছেন এই ফেরিতে, কারো বাইক পড়ে গেছে, কারো বা ব্যাগ লাগেজ পড়ে গেছে। তবুও বাড়ি যাওয়ার জন্যে ফেরিতে যে যেভাবে পেরেছেন উঠেছেন। এই ফেরিতে এতটুকু ঠাঁই নেই অন্য কোনো মানুষের। যত জায়গা ছিল তার সবটুকু জায়গা পূর্ণ হয়ে মানুষ গেছেন বাড়িতে, যেখানে কোনো শারীরিক দূরত্ব নেই। মানুষ যেভাবে গেছে তাতে শঙ্কা থেকে যায়, না জানি এই করোনা আরও ভয়াবহ রূপ নেয় বাংলাদেশে। আব্দিন সজীব, এটিএন বাংলা, মাওঘাট। ঈদকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চালুর দাবি জানিয়েছেন পরিবহন মালিক শ্রমিক নেতারা। জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে মালিক শ্রমিকদের 3টি সংগঠনের নেতারা 5 দফা দাবি তুলে ধরেন। এ সময় শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান বলেন, পরিবহন সংশ্লিষ্টদের সাথে আলোচনা না করে অযৌক্তিকভাবে দূরপাল্লার বাস বন্ধ রাখা হয়েছে। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। ঈদে দূরপাল্লার গণপরিবহন ও স্বাভাবিকভাবে পণ্য পরিবহন চালুসহ 5 দফা দাবিতে যৌথ সংবাদ সম্মেলন করে পরিবহন মালিক শ্রমিকদের 3 সংগঠন। অনুষ্ঠানে লিখিত বক্তব্য তুলে ধরেন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান। সবকিছু খোলা রেখে শুধুমাত্র দূরপাল্লার কোর্স বন্ধ রেখে কতটা সংক্রমণ রোধ করা যাবে আমাদের বিবেচনায় তা আসে না। স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার গণপরিবহন সহ সকল গণপরিবহন এবং স্বাভাবিক মালামাল নিয়ে পণ্য পরিবহন চলাচলের সুযোগ দিতে হবে। তার দাবি, পরিবহন সংশ্লিষ্টদের সাথে আলোচনা না করে সরকার বিশেষজ্ঞদের কথায় একতরফা সিদ্ধান্ত নিচ্ছে। আমরা সড়ক পরিবহন মন্ত্রী মহোদয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, তিনি আমাদের সুযোগ দিলেন না। তিনি বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে আপনারা কথা বলেন, আমি বলে দিয়েছি। আমি ধন্যবাদ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে, তিনি বলেছেন আমাদেরকে পরবর্তী জানাবেন আলোচনা করে। আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো আলোচনার ফলাফল পাইনি। সংবাদ সম্মেলনে বিভিন্ন জায়গায় পরিবহনের চাঁদাবাজি ও পুলিশি হয়রানির অভিযোগ করা হয়। পৌরসভার মেয়ররা যে রাস্তার উপর থেকে টোল আদায়ের নামে যে চাঁদাবাজি করছেন, এটা বৈধতা নাই, আইনসম্মত নয়। অনুষ্ঠানে 5 দফা দাবি না মানলে ঈদের দিন সারা দেশে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বাস ও ট্রাক টার্মিনালে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঈদের আগে বেতন বোনাস পরিশোধ, 1 সপ্তাহের ছুটি ও বাড়ি যেতে দূরপাল্লার পরিবহন চালুর দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলন করেন গার্মেন্টস শ্রমিকরা। সকালে মিরপুর 14 নম্বর এলাকায় প্রথমে আন্দোলন শুরু করেন তারা। দাবি আদায়ে 10 নম্বর গোলচক্করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় তারা অভিযোগ করেন, ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখনো বেতন বোনাস তারা পাননি। রাজধানীর বেশিরভাগ শপিং মল ও হোটেল রেস্তোরাঁ সরকারি নির্দেশনা মানছে না। নগরের বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়েও স্বাস্থ্যবিধি মানাতে পারছে না ভ্রাম্যমাণ আদালত। এসব মার্কেটে শারীরিক দূরত্ব না মেনেই চলছে কেনাকাটা। রিপোর্ট করছেন জিএম তসলিম। দোকান মালিক ও শ্রমিকদের আন্দোলনের পর স্বাস্থ্যবিধি মানার শর্তে শপিং মল ও দোকানপাট খুলে দেয় সরকার। তবে প্রথম থেকেই ক্রেতা বিক্রেতা সবার মধ্যেই ছিল স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা। এই বাস্তবতায় আইন প্রয়োগকারী একাধিক সংস্থা মাঠে নামে। স্বাস্থ্যবিধি না মানায় একাধিক দোকান ও শপিং মল বন্ধ করে দেয়া এবং জরিমানা করার পরও মানুষের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায়নি।
শনিবার সকালে নিউ মার্কেট এলাকায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্ক পরিধান না করায় অনেককেই গুনতে হয় জরিমানা। আমি সচেতন ছিলাম না, সেই জন্য আমি জরিমানা দিচ্ছি 300 টাকা মাস্ক পরে নেওয়ার জন্য। হোটেল রেস্তোরাঁয় বসে খাওয়ার উপর নিষেধাজ্ঞা থাকলেও এই দিন অনেককেই বসে খেতে দেখা গেছে। মার্কেট কর্তৃপক্ষকে এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এই দিন কয়েকটি খাবারের দোকানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বসতিপূর্ণ একটা মার্কেট বলবো আমি, যে এখানে এত লোকজন আসে, সেখানে তারা বসে অনেক লোক একসাথে পাশাপাশি বসে খাবার খাচ্ছে। এই খাবারটা বাসায় নিয়ে খেলে হতো, এটা তাদের চরম অবহেলা। এজন্যই মূলত আমরা 3টি দোকানে 5, 3, প্রায় 10,000 টাকা আমরা জরিমানা করলাম। ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার পর আবারও একই চিত্র দেখা যায় রেস্তোরাঁগুলোতে। দোকান বন্ধ করে দিচ্ছি আমরা অলরেডি। না না, ওরা ছিল আগে থেকে, ওরা খাবার শেষ করে চলে গেছে। আমাদের খাবার কি সরকার দিবে? খাবার আমার কাজ তো করে খাবো কি? করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে মার্কেটগুলোতে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় সোহরাওয়ার্দী উদ্যানে 1000 গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন স্বাধীনতা স্তম্ভ নির্মাণের প্রকল্প পরিচালক হাবিবুল ইসলাম। সেখানে খাবারের কোনো দোকান হচ্ছে না বলেও তিনি জানান। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণের স্থানটি দর্শনীয় করে তোলার জন্য প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপেল মাহমুদের রিপোর্ট। সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের 3য় পর্যায়ের উন্নয়ন কাজের নকশা অনুসারে হাঁটা পথ ও খাবারের দোকান সহ নানা স্থাপনা তৈরির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান বেশ কয়েকটি গাছ কেটে ফেলে। প্রকল্প পরিচালক হাবিবুর রহমান জানান, আগামী বর্ষা মৌসুমে সেখানে প্রায় 1000 গাছ লাগানো হবে। আর সারা বছর উদ্যানে প্রবেশ করে মানুষ যেন প্রকৃতির আমেজ পায় সেভাবে বৃক্ষরোপণ কার্যক্রম বিন্যাস করা হচ্ছে। এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, উদ্যানটিকে দর্শনীয় করতেই নকশা অনুসারে কাজ চলছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ঐতিহাসিক ভাষণ, পাকিস্তানি হানাদার বাহিনীর সারেন্ডার করার জায়গা দর্শনীয় করে তোলার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ইতিহাসের কথা জানতে পারবে। সে কাজগুলোকে আজ প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। রেসকোর্স ময়দানে প্রথম গাছ লাগিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতি মুছে ফেলতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যানের বেশিরভাগ জায়গা জুড়ে যখন শিশু পার্ক তৈরি করেছিলেন, তখন পরিবেশবাদীরা কেন প্রশ্ন তোলেননি সেই প্রশ্নও রাখেন তিনি। আপেল মাহমুদ, ATN বাংলা, ঢাকা। করোনা মহামারীর মধ্যেও 30% বেশি পণ্য উৎপাদন হয়েছে তৈরি পোশাক শিল্পে। পোশাকের ন্যায্য মূল্য ও কর্পোরেট জবাবদিহিতা নিশ্চিত করতে ক্রেতাদের দায়বদ্ধতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD ও সজাগ কোয়ালিশনের যৌথ অনলাইন সেমিনারে এসব তথ্য জানানো হয়। টিকার উৎপাদন বাড়ায় ইউরোপ ও আমেরিকায় আগামী বছর পোশাকের চাহিদা বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। শরফুল আলমের রিপোর্ট। রপ্তানিমুখী আয়ের সবচেয়ে বেশি অবদান তৈরি পোশাক শিল্পে। করোনা মন্দায় প্রথম দিকে এ শিল্পের রপ্তানি আয় কমেছে, তবে আসার কথা করোনা টিকার উৎপাদন বাড়ায় আবারও চাহিদা বাড়তে শুরু করেছে পোশাকের। সিপিডির গবেষণা অনুযায়ী করোনা প্রথম ঢেউ যারা কাজ হারিয়েছেন তাদের 5 ভাগের 1 ভাগেই কম মজুরি নিয়ে আবারও কাজে ফিরছেন। তাদের আয় কমলেও বেড়েছে কাজের চাহিদা। সময় এখন যে অবস্থা আছে, এই অবস্থায় যদি কমপ্লাই করা হয় তাহলে হচ্ছে কর্পোরেট অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে অনেক বেশি হচ্ছে উন্নততর হবে। যে কোনো শ্রমিকদের যে কোনো কমপ্লেন আসলে কিন্তু সেই সেলে নেওয়া হয় এবং আমরা চেষ্টা করি প্রথমেই ফ্যাক্টরির সাথে কথা বলে তাদেরকে সেটেল করে দিই, তারপর তাদের সুযোগ থাকে লেবার কোর্টে যাওয়া, এরকম যায়। ইউরোপ আমেরিকায় করোনার পরিস্থিতির উন্নতি হচ্ছে, আবার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও দেশে পোশাক উৎপাদন বেড়েছে। ঝুঁকি নিয়ে কাজ করায় শ্রমিকদের অধিকার বাস্তবায়নে মালিক, শ্রমিক, ক্রেতা ও সরকারের মধ্যে সমন্বয়ের দাবি জানিয়েছেন বিশ্লেষকরা। কর্পোরেট রেসপন্সিবিলিটির কথা বলছি, কিন্তু এটা আসলে সবাই মিলেই এই দায়িত্ব, দায়বদ্ধতা, জবাবদিহিতা সবার পক্ষ থেকে এটা করতে হবে। আমাদের শ্রমিক শ্রেণীর যা প্রাপ্য সেটা যেন মালিক পক্ষ সর্বদা দৃষ্টি দেন
তাদের যে সুযোগ পাওয়া উচিত, এই যে সামাজিক দায়বদ্ধতা, তার জন্য ব্যত্যয় না ঘটে। দেশের প্রায় ৮৩% পোশাক কারখানায় কর্পোরেট জবাবদিহিতা মানা হচ্ছে বলে জানিয়েছে সিপিডি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন না দাবি করে তাকে আদৌ বিদেশে নেয়ার প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার মতে বিএনপি দেশের মানুষের স্বাস্থ্য নয়, শুধু বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে চিন্তিত। চট্টগ্রাম প্রেস ক্লাবে রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, করোনার চিকিৎসা সারা পৃথিবীতে একই। এমন পরিস্থিতিতে বেগম জিয়াকে লন্ডনে নেয়ার চেষ্টা করা হচ্ছে, যেখানে করোনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। করোনার চিকিৎসা সমগ্র পৃথিবীতে একই। আর যে সমস্ত দেশে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, বিশেষ করে ইংল্যান্ডে, সেখানে করোনা মহামারীতে হাজার হাজার মানুষের মৃত্যুবরণ করেছে। তো কেন যে তারা বিদেশ নিয়ে যেতে চায় সেটা বোধগম্য নয়। ভ্যাকসিনের সংকট থাকায় আজও অনেকেই টিকার দ্বিতীয় ডোজ নিতে পারেননি। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে প্রথম ডোজ নেওয়ার সবার জন্য দ্বিতীয় ডোজ টিকার ব্যবস্থা করা হবে। রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। হাসপাতালের পরিচালক জানান, চাহিদার তুলনায় টিকার স্বল্পতা থাকলেও সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়ার চেষ্টা করছেন তারা। রিপোর্ট করছেন শারমিন রিহা। প্রথম দিকে টিকা নিতে মানুষের মধ্যে আগ্রহ কম থাকলেও এখন সেই টিকার জন্যই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভিড় করছেন মানুষ। চাহিদার তুলনায় টিকার সংকট থাকায় অনেকেই নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা দিতে পারছেন না। এরই মধ্যে নতুন করে নিবন্ধন স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজের মজুত না থাকায় নতুন সংকট তৈরি হয়। এ বাস্তবতায় দ্বিতীয় ডোজের ব্যবস্থা করতে সরকার বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। আমরা কিন্তু অন্য সোর্স যেমন রাশিয়া এবং চীন, আপনারা জানেন যে চীনে থেকে অলরেডি চলে আসতেছে এবং চলে আসার পরে কিন্তু আমরা সেই ফার্স্ট ডোজ আবার শুরু করে দিব। আর রাশিয়ারটাও কিন্তু ভালো ইফেক্টিভ এবং সেটা আসলে আমাদের টিকা নিয়ে আমরা জনগণকে অযথা মানে চিন্তাযুক্ত থাকার জন্য না করতেছি। এদিন হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এই হাসপাতালে টিকা নিতে আসা অনেকেই তাদের সন্তুষ্টির কথা জানালেন। আমার কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। প্রথমে একটু হালকা ব্যথাটা ছিল, তারপর কোনো অসুবিধা হয়নি। প্রথমটা নিয়েছিলাম তেমন কোনো একদিন ব্যথা ছিল, আজকে তো এখন পর্যন্ত ভালো আছি। টিকাটা নিজের সেফের জন্যই নেওয়া উচিত, সেফ থাকা যাবে, প্রত্যেকেরই নেওয়া উচিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে টিকা দেওয়া শুরু হয়। উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার দাবি, এই ভ্যাকসিন মানুষের শরীরে করোনা প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে টিকা নেওয়ার পরও সবাইকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগপ্রাপ্তদের যোগদান স্থগিত করেছে কর্তৃপক্ষ। বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি ক্যাম্পাসে পৌঁছে বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবাহানকে তলব করে। প্রায় 2 ঘণ্টা পর কমিটির সাথে উপাচার্যের সাক্ষাৎ শেষ হয়। বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাডহক ভিত্তিতে 141 জনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়। যারা রয়েছে সবার সাথে আমরা কথা বলেছি, আমরা সকল তথ্যপত্র সংগ্রহ করেছি, কাগজপত্র আমরা দেখেছি। আমরা বিষয়গুলো বিশ্লেষণ করব, অ্যানালাইসিস করে আমাদের প্রতিবেদন আমরা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেব। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ছাত্রদের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ঈদের আগে সাংবিধানিক ক্ষমতায় জামিন দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এতে ভার্চুয়ালি যোগ দিয়ে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন, বিচার বিভাগ এক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রাখবে। এটা দয়ামায়ের বিষয় নয় বলে মনে করেন ডক্টর কামাল। একটা অধিকারের ব্যাপার, এটা মানে দয়ামায়ের ব্যাপার না। আর বিশেষ করে ছাত্র সমাজ আমাদের একটা ঐতিহাসিক ভূমিকা রেখেছে। তারা সময় উপযোগী বিষয়গুলো নিয়ে জনমত গঠন করে এবং আন্দোলন করে, সেইগুলো তো আমরা উৎসাহিত করেছি সবসময় এবং এখনো সেটা হওয়ার কথা। আজকে 1 মাস হয়ে গেছে, এখনো মামলা ওঠে না। তারপরে একাধিক একই ধরনের মামলা 5টা দিয়ে আসে, তা 5টার জন্য বেরিয়ে যেতে হয়। এইসব জায়গাতে মাননীয় প্রধান বিচারপতির সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন। এবারে ইভ্যালি ঈদ বাজার।
দাম যাই হোক, আধুনিক রুচিসম্মত নকশার অভিজাত পোশাকের সম্ভার নিয়ে সেজেছে রাজধানীর বিভিন্ন মার্কেটের দোকানগুলো। হাল ফ্যাশনের পাশাপাশি পোশাকে বৈচিত্র্য রেখেছেন দোকানিরা। আরো জানাচ্ছেন রাবেয়া আক্তার সুবর্ণা। চকচকে শোরুমের শোকেজে দৃষ্টিনন্দন শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা সহ নতুন পোশাক কিনতে হুড়োহুড়ি ক্রেতাদের। বিশেষ কিছু পোশাকের প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি। তবে এবারের ঈদে তরুণীদের চাহিদা সারারা, গারারা, গাউন ও লেহেঙ্গায়। একটা গাউন কিনছি, নিজের আগে থেকে পছন্দ করে আসছিলাম। দেখতে সুন্দর বেশি, আর এখন এরকমই ফ্যাশন চলতেছে। ছোটদের এবার বেশি আগ্রহ চকচকে গাউনের দিকে। তবে ক্রেতাদের বিদেশি পোশাকের চাহিদা এবার পূরণ করতে পারছে না দোকানিরা। গারারা এবং সারারা দুটোই চলতেছে। ট্রেডিশনাল শাড়িগুলো বেশি বিক্রি হচ্ছে। মিহি সুতায় হাতের কাজ করা শাড়ি বা থ্রি পিসের চাহিদা বেশ, তবে এগুলোর দাম আকাশ ছোঁয়া। আবার গরমের কারণে সুতি কাপড় কিনছেন অনেকে। ছেলেদের পাঞ্জাবির চাহিদাও প্রচুর। আমি আমার ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করতে আসছি। আমার ড্রেস কিনছি অনেকগুলাই, লেহেঙ্গা কিনছি আমার জন্য, জুয়েলারিস কিনছি, হেয়ার ব্যান্ড কিনছি। মুরব্বীদের জন্য কেনাকাটা করছি। গণপরিবহন চালু হয় হতাশা কেটেছে বিক্রেতাদের। ক্রেতা সমাগম বেশি, বেচাকিনাও ভালো বললেন দোকানিরা। তবে করোনাকালে মার্কেটে আসা ক্রেতা বিক্রেতাদের মুখে মাস্ক থাকলেও দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি অনেককেই। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা এভিয়েশন খাতের ক্ষতি পুষিয়ে নিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে প্রণোদনা সহ সব ধরনের সহযোগিতা দেবে সরকার। এভিয়েশন খাতে করোনার প্রভাব ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এ আশ্বাস দেন। করোনায় সীমিত আকারে ফ্লাইট চলায় সক্ষমতার চেয়ে অভ্যন্তরীণ গন্তব্যে 54% ও আন্তর্জাতিক গন্তব্যে 70% কম যাত্রী পরিবহন করতে পারছে দেশীয় এয়ারলাইন্সগুলো। এতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির শিকার হতে হচ্ছে বলে জানান সংস্থাগুলোর কর্ণধাররা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান আলোচনায় অংশ নেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে করোনায় আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড সংখ্যক 4147 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 4,01,078 জন। সব মিলিয়ে প্রতিবেশী দেশটিতে করোনায় মারা গেছে 1,38,000-এরও বেশি মানুষ। আক্রান্ত প্রায় 2,19 লাখ। পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে লকডাউন জারির তাগিদ বাড়তে থাকলেও তাতে সাড়া নেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। ভারতে মরদেহের সৎকার এখন হিসেবের বাইরে। যারা সেই দাহ কাজে নিয়োজিত তাদের অভিযোগ, সরকারিভাবে মৃতদের যে হিসেব চিতায় পোড়ানো হচ্ছে এর চেয়ে অনেক বেশি। মরদেহ নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে সবাই। জায়গা সংকটে ব্যবহার করা হচ্ছে কার পার্কিং এবং পার্ক। अभी कम से कम 40-45 डेड बॉडी पर डे हम घरों से उठा रहे हैं क्वारंटाइन जो कोरोना से मर रहे हैं। সংক্রমণের দ্বিতীয় ধাপের শুরু থেকে গোটা ভারতে হাসপাতাল বেড আর অক্সিজেন সংকট চরমে। নতুন করে লকডাউন জারি করা হয়েছে তামিলনাড়ু, কর্ণাটক ও কেরালায়। বিশেষজ্ঞরা বলছেন ভারতে সংক্রমণের দ্বিতীয় ধাপ এখনও চূড়ান্তে পৌঁছায়নি। এদিকে করোনা চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ 2DGর জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা DCGI। পানিতে মিশিয়ে খাওয়ার পাউডার জাতীয় এই ওষুধের পুরো নাম 2-deoxy-D-গ্লুকোজ। যৌথভাবে এটি তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO এবং হায়দরাবাদের ডাক্তার রেড্ডিজ ল্যাবরেটরিজ। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে করোনা রোগীর দ্রুত সুস্থ হতে সাহায্য করে 2DG ওষুধ, কমিয়ে আনছে অক্সিজেনের ওপর নির্ভরশীলতা। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 61তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনলাইনে জাতীয় মেগা ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। 7 দিনের এই আয়োজনে কলেজের বিভিন্ন ক্লাব ও দেশের স্বনামধন্য স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। সমাপনী পর্বে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেন, কলেজের বিভিন্ন ক্লাব তাদের শিক্ষামূলক কর্মকাণ্ড দিয়ে আন্তর্জাতিক পর্যায়েও সম্মাননা অর্জন করেছে, যা দেশের জন্য সুনাম বয়ে এনেছে। এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে কর্তৃপক্ষকে অনুরোধ করেন তিনি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবার ঈদে
গাংচিল মিউজিকের ব্যানারে আসছে কলকাতার জনপ্রিয় গায়ক ঈশান মিত্রের কণ্ঠে বাড়ি যাব বাড়ি যাচ্ছি শিরোনামের একটি গান। আসিফ ইকবালের কথায় গানটি সুর করেছেন ওপার বাংলার সুরকার জুটি অমিত ঈশান। ঈদে বাঙালি অভিবাসীদের বাড়ি ফেরার তাড়না নিয়ে এই গান। আগামীকাল গাংচিল মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে গানটি। পাশাপাশি শ্রোতারা এটি শুনতে পারবেন জিপি মিউজিক, বাংলা লিঙ্ক ভাইব, রবি স্প্ল্যাশ, স্বাধীন মিউজিক মোবাইল অ্যাপসগুলোতে। এবারে সেহরি ও ইফতারের সময়সূচি। ঢাকা ও আশপাশের এলাকায় আজ সাহরির শেষ সময় রাত ৩:৫৬, রাজশাহীতে ৪:০১, সিলেটে ৩:৪৯, চট্টগ্রামে ৩:৫৪, খুলনায় 4:02, বরিশালে 3:58, রংপুরে 3:57 এবং ময়মনসিংহে সেহরির শেষ সময় রাত 3:53। আগামীকাল ঢাকায় ইফতার সন্ধ্যা 6:35, রাজশাহীতে 6:43, চট্টগ্রামে 6:28, সিলেটে 6:31, খুলনায় 6:38, বরিশালে 6:34, রংপুরে 6:43 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:37। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। শেখ রাসেল ক্রীড়া চক্রকে 1-0 গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই দুদল আক্রমণ করে খেলতে থাকে। 37 মিনিটে হাবিবুর রহমান সোহাগের কর্নার থেকে হেড করে বুর্কিনা ফাসোর রক্ষণভাগের খেলোয়াড় মংজির কুলদিয়াতি মোহামেডানকে এগিয়ে দেন। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে সাদা কালো শিবির। এতে 15 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 4র্থ স্থানে উঠে এলো মোহামেডান। সমান খেলায় 26 পয়েন্ট নিয়ে 5ম স্থানে নেমে গেল শেখ রাসেল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরেকবার। ভারত থেকে আসা দুজনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস শনাক্ত, মিল পাওয়া গেছে আরও 4 জনের দেহে। নিষেধাজ্ঞার পরও শিমুলিয়া বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে চলছে ফেরি, নদী পাড়ি দিচ্ছেন হাজারো মানুষ। দূরপাল্লার বাস চালুর দাবি পরিবহন মালিক শ্রমিক নেতাদের অযৌক্তিকভাবে বন্ধ রাখা হয়েছে বললেন শাহজাহান খান। এবং সোহরাওয়ার্দী উদ্যানে 1000 গাছ লাগাবে সরকার, হচ্ছে না কোনো খাবারের দোকান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।